সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামায়াতের জোটে গেলে আত্মঘাতী হবে এনসিপি নিয়ে মন্তব্য করেছেন রিপাত রশিদ। তো আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রায় 17 বছর পর বাংলাদেশে এসেছেন। সবগুলো মিডিয়াতে আজকে এই খবরটি শিরোনাম হিসেবে আছে। এরপরও পাশাপাশি আরেকটি খবর আজকে জায়গা করে নিয়েছে, সেটি হলো এনসিপিকে নিয়ে। এনসিপি জামাতের সাথে মাত্র 30টি আসন পেয়ে তারা নির্বাচনী আসন সমঝোতা বা জোটে যাচ্ছে, এরকম একটি খবর আজকে আলোচনায় এসেছে। তো এই খবরটি প্রথম প্রকাশ করেছে সমন্বয়ক আব্দুল কাদের। এরপর এখন দিনভর এটি আলোচনার পর এরপর এনসিপির আরেকজন নেতা রিপাত রশিদ, তিনি একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। তো সেখানে তিনি বলেছেন যে এনসিপি যদি জামাতের সাথে নির্বাচনে জোটে যায় তাহলে অনেকগুলো সমস্যা হবে। ভবিষ্যতে এনসিপি বিলীন হয়ে যেতে পারে, এমনকি এনসিপি ভেঙেও যেতে পারে, এরকম একটি আশঙ্কা তিনি প্রকাশ করেছেন একটি ফেসবুক পোস্টের মাধ্যমে। তো এ নিয়ে দেশ রূপান্তর পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনাম আমি প্রথমেই বলেছি, আর খবরটির বিস্তারিত বলা হয়েছে। মাত্র 30 আসনের জন্য জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে গেলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জন্য তা আত্মঘাতী হবে বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিপাত রশিদ। বৃহস্পতিবার 25 ডিসেম্বর ফেসবুকে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। রিপাত রশিদ লেখেন, মাত্র 30 আসনে এনসিপি জামাতের সাথে জোটে গেলে ব্যাপারটা আত্মঘাতী। এখন পর্যন্ত এনসিপি জামাতের আসন সমঝোতা হচ্ছে না, যা হচ্ছে সেটা নির্বাচনী জোট, এবং নির্বাচনী জোটের নমিনেশনের বাইরে গিয়ে কেউ নির্বাচন করতে পারবে না। এর ফলে নানাবিধ ক্রাইসিসে এনসিপি পড়তে পারে। তো কি পড়তে পারে, তো এর মধ্যে তিনি 1 নম্বরে বলছেন, প্রথমত এনসিপি অলরেডি 125 আসনে নমিনেশন কনফার্ম করেছে। প্রত্যেকেই তাদের এলাকায় গণসংযোগ চালাচ্ছে, খরচ করেছে, মহা ধুমধামে এনসিপি নমিনেশন ফর্ম বিক্রি করে যাচাই বাছাই করে এদের নমিনেশন দিয়েছে। এদের মাঝে মাত্র 30 জন নমিনেশন পেলে বাকিরা বিদ্রোহী হয়ে উঠবে। পার্টি ভেঙে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। যারা একবার এলাকায় প্রচারণা চালিয়েছে তারা যদি নির্বাচন না করতে পারে তাহলে এলাকায় তাদের রাজনীতি থাকবে না। ফলে এনসিপির নিজস্ব সাংগঠনিক ভিত্তি ভেঙে চলে যাবে। 2, এনসিপিকে নিয়ে বাজারে এতদিন চলে আসছে তারা জামাতের বি টিম। এখন নির্বাচনী আসন সমঝোতারও ঊর্ধ্বে উঠে জোটে গেলে সেটা স্ট্যাবলিশ হয়ে যাবে। এনসিপি আর কখনো স্বতন্ত্র রাজনৈতিক সত্তা আকারে দাঁড়াতে পারবে না। মানুষ আর কখনো বিশ্বাস করবে না জামাত আর এনসিপি আলাদা। ফলে এনসিপির স্বতন্ত্র রাজনৈতিক যাত্রার ইতি টানা হয়ে যাবে। সে আর স্বতন্ত্রভাবে রাজনীতি করতে পারবে না। সেই সাথে জুলাই অভ্যুত্থান ও তার রাজনীতিকে পুরোপুরি জামায়াতের কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হবে। জুলাইকে আর কোনোদিন এনসিপি ক্লেম করতে পারবে না, করলেও জনগণ সেটা আর বিশ্বাস করবে না, প্রত্যাখ্যান করবে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলাপ স্রেফ একটা স্ট্যান্ডবাজি হিসেবে দেখবে মানুষ। এইটা এনসিপির স্মরণে রাখা উচিত। 3, এনসিপির একটা বড় গ্রুপ অ্যান্টি জামাত, অনেকেই বাম ঘরানা এবং জাতীয়তাবাদী ঘরানার। আমি গ্যারান্টি দিয়ে বলছি এই মানুষগুলোকে জামাতের বণ্টনকৃত আসনে রাখা হবে না। ফলে রাজনৈতিকভাবে কর্নার হওয়ার আগেই এদের অনেকেই পদত্যাগ করবে। একই সাথে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তি অ্যান্টি জামাত শিবির ফোর্স আকারে পলিটিক্যালি দাঁড়িয়ে আছে। তারা ক্যাম্পাসে অকার্যকর হয়ে যাবে।
যদি এমন জোট আগেই হতো তাহলে শিবিরের সাথে লিয়াজো করে ছাত্র সংসদ নির্বাচনে তৎকালীন বাকসাস বেশ অনেকগুলো টপ পদ নিয়ে আসতে পারত। এই ছেলেগুলো অলরেডি বিট্রেড ফিল করতেছে। এদেরকে রাজনৈতিকভাবে অ্যাকোমোডেট করা এনসিপির জন্য প্রায় অসম্ভব কাজ হয়ে যাবে। ক্যাম্পাসগুলোতে এনসিপির ছাত্র সংগঠন না দাঁড়ালে এনসিপি রাজনৈতিকভাবে হারিয়ে যাবে। 4. 71-এ জামায়াতের ঐতিহাসিক দায়, সাম্প্রতিক মবক্রেসি, বিভিন্ন ধর্ম ও কমিউনিটির বিরোধিতা সহ এসব ক্ষেত্রে জামায়াতের পজিশনকেই এনসিপির পজিশন হিসেবে গণ্য করা হবে। এনসিপিও জোটের ঐক্য নিশ্চিতে এসবে সমর্থন জানাবে। ফলত এনসিপির ইনক্লুসিভ পলিটিক্সের বয়ান শেষ হয়ে যাবে। 5. এনসিপির জামাতপন্থী বেল্টের হাতে পার্টির নেতৃত্ব চলে যাবে। ফলে এনসিপির ক্ষেত্রে যে রিউমার ছিল এই পার্টির নেতৃত্ব বাংলা মোটর না বরং মগবাজারের শুরা কাউন্সিলের থেকে আসে, সেটা সত্য হিসেবে প্রমাণিত হবে। এর ফলে জামাতের বাইরে এনসিপির নিজস্ব কোনো রাজনীতি থাকবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি এনসিপির স্বতন্ত্র নির্বাচন করা উচিত। সম্ভব হলে এনসিপির নেতৃত্বের 3 দলীয় জোটে আরও দল বাড়ানো উচিত। আর যদি জামাতের সাথে যেতেই হয় নির্বাচনী সমঝোতায় যাওয়া উচিত। 30 আসনে সমঝোতা হলে বাকি আসনগুলোতে এনসিপির ক্যান্ডিডেটরা যাতে নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়িয়ে এলাকায় শক্ত সাংগঠনিক বেসমেন্ট তৈরি করতে পারে সেদিকে ফোকাস করতে হবে। এনসিপি যদি জামাতের সাথে জোটে যায় তাহলে এই দলটি অঙ্কুরেই বিনষ্ট হবে কিছু মানুষের মাত্রাতিরিক্ত ক্ষমতা খায়েশের জন্য। বাংলাদেশের বাস্তবতা হলো সারা দেশে এনসিপি কমপক্ষে 5% ভোট পাবে। সারা দেশে যদি কেউ নির্বাচনে নাও যেতে, এটা হলেও কমপক্ষে 5 জন উচ্চকক্ষে এমপি হইতে পারতেছে। এইটা করতে পারলেও এনসিপি পলিটিক্যালি দাঁড়িয়ে থাকবে, কিন্তু জোট করলে এনসিপির রাজনীতি শেষ। এই ছোট্ট জিনিসটা যত দ্রুত এনসিপি বুঝবে ততই ভালো। একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে এইটুকু বলতেছি যে আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক। তো রিফাত রশিদ যে সম্ভাবনাগুলোর কথা বলছে এবং যে বাস্তবতার কথা বলছে, আমি একজন সাধারণ সুইং ভোটার, আমি কোনো দলকে সমর্থন করি না। আমি প্রার্থীর যোগ্যতা দেখে আমি সবসময় ভোট দেওয়ার চেষ্টা করি। তো যদি বলি তাহলে আমি আমার কথাই বলবো যে এনসিপি যখন নতুন করে যাত্রা শুরু করেছে তখন তাদেরকে দেখে আমি যতটা আশাবাদী হয়েছিলাম, কিন্তু সময়ের সাথে সাথে আমি নিজেও অনেকটা হতাশ হয়ে গেছি। আমার কাছে এখন মনে হয় যে এনসিপির নিজস্ব কোনো ভবিষ্যৎ বা রাজনীতি মনে হয় নেই। তো আমি তো আর এনসিপির কোনো সমর্থক নই, কিন্তু রিফাত রশিদ তো এনসিপির লোক, তো সে ভিতরের সাংগঠনিক যে অবস্থা সেগুলো দেখে শুনে বিচার বিবেচনা করে আজকের ফেসবুকে তারা এই পোস্টটি দিয়েছে। এবং আমার কাছে মনে হয়েছে রিফাত রশিদের যে অনুমান এনসিপিকে নিয়ে এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে, এটা একেবারেই 100% সত্যি। তো এনসিপি নেতৃবৃন্দ এটা কতটুকু মূল্যায়ন করবে কিংবা আদৌ মূল্যায়ন করবে কিনা এটি হয়তো আরও সামনে আমরা বলতে পারব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।